ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো ইতিমধ্যে তোমরা সবাই জানো যে আজকে অর্থাৎ 21 ডিসেম্বর 2025 পোস্ট বেসিক এবং বেসিক বিএসসি নার্সিং হিসেবে যারা নার্সিং কমপ্লিট করেছে তাদের তরফ থেকে গ্রেড 2 এর জন্য এক্সামিনেশন ছিল এবং ডক্টরদেরও এক্সামিনেশন ছিল। তো আমি মোটামুটি যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি ফর বিএসসি অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি সিবিটি এক্সাম, এই যে 2025-26 জন্য যে গ্রেড 2 সিলেক্ট হতে চলেছে তার জন্য যে মেমোরি বেসড পেপার অর্থাৎ যতগুলো কালেক্ট করতে পেরেছি, তোমরা জানো কোশ্চেন প্যাটার্ন কত আছে, 50x2 অর্থাৎ 50টা কোশ্চেন 2 নাম্বার করে 100 মার্কস হবে। এবার সেটাকে আবার 0.85 দিয়ে মাল্টিপ্লাই করে 85-এর মধ্যে ক্যালকুলেট হবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে, ঠিক আছে, -1/2 বা 0.5। ওকে, তো চলো আমরা 360 নার্সিং একাডেমির তরফ থেকে তোমাদের মোটামুটি যে কয়েকটা পেয়েছি সেগুলো কভার করে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ওকে, এবার দেখো এখানে কোশ্চেন যে লেভেল যদি একটু অ্যানালাইসিস করতে চাই তাহলে তোমরা পুরো ভিডিওটা যদি দেখো বা প্রত্যেকটা কোশ্চেন যতগুলো কালেক্ট করতে পেরেছি যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে কোশ্চেন লেভেল কেমন কি হয়েছে। আর কাট অফটাও যতক্ষণ না, যেহেতু দেখো এটা পিবিবিএসসি যারা মেয়েরা রয়েছে তাদের আলাদা সিট থাকে, বিএসসি যারা রয়েছে তাদের আলাদা সিট থাকে এবং জিএনএম যারা রয়েছে তাদের আলাদা সিট থাকে এবং মেল জিএনএম, এটা ফিমেল, এবং মেল জিএনএম যারা রয়েছে তাদের আলাদা সিট থাকে। ওকে, তাহলে কাট অফ কিন্তু অত সহজে এখন বলা সম্ভব নয়। এবার দেখো আমি ওভারঅল একটা কোশ্চেন অ্যানালাইসিস করছি। প্যানক্রিয়েটিক জুসের পিএইচ কত ছিল, কোশ্চেন এসেছে প্যানক্রিয়েটিক জুস পিএইচ কত হয়। এবার সেখানে তুমি জিএনএমদের হয়তো এই কোশ্চেনটাই, এইগুলো কিন্তু আমি জাস্ট অ্যানালাইসিস করে দিচ্ছি, এর মধ্যে এরকম কোনো ব্যাপার না যে জিএনএমদের এখান থেকে কোশ্চেন পাবেই, ঠিক আছে, জাস্ট অ্যানালাইসিস করছি মেমোরি বেসড কোশ্চেন হিসেবে। এবার অবশ্যই এখান থেকে এটা না আসলেও আসতে পারে যে তোমার গ্যাস্ট্রিক জুস বা এছাড়া যেটা আছে তোমার স্যালিভারি অ্যামাইলেজ যেটা হয় টায়ালিন, সেই স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন কোন পিএইচে কাজ করে, ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে প্যানক্রিয়েটিক জুসের পিএইচ কত, ওখানে অপশন দেখো। এইখানে আমি এখানেও একটা কথা বলে রাখি, কোশ্চেন যেগুলো যারা পরীক্ষা দিয়ে এসছে তারা এসে হুবহু যে ওই কোশ্চেনটা এসছে ওটা কিন্তু তারা বলতে পারছে না। তাহলে এখানে কোশ্চেনও ভ্যারি করতে পারে, অ্যান্সারেও ভ্যারি করতে পারে। এটাই যে কারেক্ট অ্যান্সার ওখানে অপশানে ছিল এটা কিন্তু বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু ওভারঅল যা কোশ্চেন কালেক্ট করে বা অ্যান্সার অপশানগুলো আমরা এখানে দিচ্ছি না, কোশ্চেন কালেক্ট করে যেগুলো বুঝতে পেরেছি তার ভিত্তিতে একটা ওভারঅল ডিসকাশন করে দিচ্ছি। ওকে, এবার দেখো এটা নর্মাল পিএইচ প্যানক্রিয়েটিক জুসের কত হয়ে থাকে, 7.6 থেকে 8.8 রেঞ্জের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, 7.6 থেকে 8.8 রেঞ্জের মধ্যে বা 8.6 কোথাও পাবে, এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। তাহলে তোমার ওখানে অপশন কী ছিল সেই অনুযায়ী হয়তো 8.6 ছিল, সেই অনুযায়ী তোমরা করতে পারো। আচ্ছা, এরপরে দেখো সেল ডেথ ইজ কল্ড, কি বলা হয়, মানে সেল ডেথকে কিন্তু নেক্রোসিস বলে, কিন্তু প্রোগ্রাম সেল ডেথকে কী বলা হয়, কোশ্চেন হয়তো এসেছিলো প্রোগ্রাম সেল ডেথকে কী বলা হয়। প্রোগ্রাম সেল ডেথ ইজ কল্ড কী বলা হয়, টার্মটাকে অ্যাপোপ্টোসিস, ঠিক আছে, অ্যাপোপ্টোসিস বলা হয়। তাহলে এটা কিন্তু একটু মাথায় রাখবে। আর আমরা জানি এমনি নর্মাল সেল ডেথ যেটাকে বলা হয় নেক্রোসিস, যেটা আমরা এমআইয়ের ক্ষেত্রে পড়েছিলাম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা হার্ট অ্যাটাক যেটা বলে, সেই এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে পড়েছিলাম যে সেল ডেথ বা টিস্যু ডেথ যেটা হয় তাকে বলা হয় নেক্রোসিস। নেক্রোসিস হয়েই তারপরে কিন্তু মানে ইসচেমিয়া হলো, তারপরে নেক্রোসিস হলো, টিস্যু ডেথ যেটাকে বলা হচ্ছে, তারপরে কিন্তু অ্যাটাক আসছে। এবার দেখো আর একটা কোশ্চেন আমি অ্যানালাইসিস করছি, দ্যাট ইজ কাইন স্ট্রোক রেসপিরেশন, ঠিক আছে, কাইন স্ট্রোক রেসপিরেশন। দেখো এই কাইন স্ট্রোক রেসপিরেশনের ক্ষেত্রে
এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ব্রিদিং প্যাটার্ন, যেখানে তোমার কিছু কিছু সাইকেলস অফ গ্র্যাজুয়ালি ডিপেনিং হবে কোনো জায়গায় এবং কুইকেনিং ব্রিদিং হবে, ঠিক আছে। কুইকেনিং ব্রিদিং হবে, সেই কুইকেনিং ব্রিদিংকে কী বলা হয়? হাইপারপনিয়া। কুইকেনিং ব্রিদ হবে, এটাকে বলা হচ্ছে হাইপারপনিয়া, অ্যাপনিয়া নয়, হাইপারপনিয়া। আর হতে পারে ফলোড বাই পিরিয়ডস অফ নো ব্রিদিং, তারপর ফলোড বাই হতে পারে অ্যাপনিয়া। তাহলে হাইপারপনিয়া হয়ে আবার অ্যাপনিয়া হচ্ছে, যার ফলে একটা তোমার কী হবে, একটা ওয়েক্সি এবং ওয়েনিং রিদম তার মধ্যে ক্রিয়েট হবে এবং আস্তে আস্তে এগুলো কাদের ক্ষেত্রে দেখা যেতে থাকে? হার্ট ফেলিওর, স্ট্রোক বা ব্রেন ইনজিউরি, ঠিক আছে, যেখানে তোমার ব্রেন ব্রিদিংকে কন্ট্রোল করতে পারছে না, সেই ধরনের পেশেন্টদের এই ধরনের কাইন স্ট্রোক রেসপিরেশন দেখা যেতে পারে। এটা আমি ওভারঅল একটা বলে দিলাম। তারপর দেখো সার্ভাইকাল ক্যান্সার কজিং হুইচ অর্গানিজম, মানে কোন অর্গানিজম সার্ভাইকাল ক্যান্সার এর পজিটিভ অর্গানিজম। তো এটা তোমরা জানো অনেকে, এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সারের পজিটিভ অর্গানিজম হয়ে থাকে। আচ্ছা, এরপরে চলে আসি যে এইচ পাইলোরি কজেস হুইচ ডিজিজ, ঠিক আছে। এইচ পাইলোরি যে এটা হচ্ছে একটা তোমার ডিজিজ কজ করে, যেটা হচ্ছে কি আমরা জানি পেপটিক আলসার। পেপটিক আলসার এর পজিটিভ অর্গানিজম হয়ে থাকে এইচ পাইলোরি। এবার এইচ পাইলোরি কোন ডিজিজ নয়, কোশ্চেনে এসেছিল যে কোন ক্যান্সার কজ করে, ঠিক আছে। এবার এইচ পাইলোরির দ্বারা তোমার গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা এবং আর একটা হয় MALT মল্ট লিম্ফোমা, এটা একটা কজ করে থাকে। এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি এইচ পাইলোরি দিয়ে, ওয়েট, এইচ পাইলোরি কী কজ করছে তোমার হচ্ছে, যেহেতু এটা গ্যাস্ট্রিক তোমার হচ্ছে মানে পেপটিক আলসার কোথায় হয়ে থাকে? পেপটিক বা গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক স্টোমাকেও হয়ে থাকতে পারে, ডিওডেনামে হয়ে থাকতে পারে। তাই এটা তোমার মেনলি গ্যাস্ট্রিক অ্যাডেনো কার্সিনোমা, ঠিক আছে, অ্যাডেনো কার্সিনোমা অ্যান্ড MALT মল্ট লিম্ফোমা কজ করে থাকে, ওকে। আচ্ছা, এরপরে দেখো টিউমার লাইসিস সিনড্রোম। টিউমার লাইসিস সিনড্রোম কী হয়ে থাকে? দেখো টিউমার লাইসিস সিনড্রোম বা TLS, এটা হচ্ছে একটা তোমার ডেঞ্জারাস অঙ্কোলজিক্যাল এমার্জেন্সি সিচুয়েশন, যেখানে কি হয়, টিউমার যেটা হচ্ছে ক্যান্সারাসের আগের ফর্ম, মানে মেটাস্টেসিস হচ্ছে না, সেই টিউমার যেটা হচ্ছে ম্যাসিভ নাম্বার অফ ক্যান্সার সেল আস্তে আস্তে র্যাপিডলি কী করে, মানে কেমোথেরাপি নেওয়ার জন্য ডাই হয়ে যায় আস্তে আস্তে, দিয়ে তাদের কন্টেন্ট যেমন পটাশিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, DNA এগুলো তাদের ব্লাড স্ট্রিমে আস্তে আস্তে কী করে, রিলিজ করে, ঠিক আছে। তার ফলে তোমার মেটাবলিক ইমব্যালেন্স হতে পারে, যেমন হাই পটাশিয়াম বা ফসফেট বা ইউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে আস্তে আস্তে অ্যাকিউট কিডনি ইনজুরি, হার্ট প্রবলেম, সিজার্স বা হচ্ছে পোটেনশিয়ালি ডেথ, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। দ্যাট ইজ TLS, টিউমার লাইসিস সিনড্রোম। আচ্ছা, এরপর হচ্ছে দেখো পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোন কোন হরমোন সিক্রেটেড হয়। আমরা জানি যে পিটুইটারি হরমোন ইজ দ্য মাস্টার্ড গ্ল্যান্ড, পিটুইটারি হরমোন ইজ দ্য মাস্টার্ড গ্ল্যান্ড। এবারে এই পিটুইটারি হরমোন থেকে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে তোমার হচ্ছে তিনটে পার্ট মেনলি থাকে, অ্যান্টেরিয়র, মিডল লোব অ্যান্ড পোস্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব থেকে আমরা কী কী হরমোন সিক্রেটেড হয় জানি, দ্যাট ইজ গ্রোথ হরমোন, ঠিক আছে, ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, তারপর হচ্ছে তোমার GnRH যেগুলো রয়েছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, এগুলো সব সিক্রেটেড হয়। এছাড়া মিডিল লোব থেকে MSH বা মেলানোসাইট স্টিমুলেটিক হরমোন সিক্রেটেড হয়ে থাকে, এবং পোস্টেরিয়র থেকে দুটো হরমোন সিক্রেটেড হয় না, স্টোরড হয়ে থাকে, ওখান থেকে রিলিজ হয়, ঠিক আছে, স্টোরড হয়ে থাকে, রিলিজ হয়। দ্যাট ইজ একটা হচ্ছে অক্সিটোসিন এবং আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ADH বা অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন, এবং যেটা অপশানে থাকবে সেই অনুযায়ী করতে হবে। দেখো পরের কোশ্চেন আর একটা দিয়েছে, রোগী কল্যাণ সমিতির পারপাস কী এসেছিলো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পেশেন্ট ওয়েলফেয়ার কমিটি, একটা পেশেন্ট ওয়েলফেয়ার কমিটি, যেখানে তোমার মেনলি কিসের জন্য, হাসপাতালে কোনো রোগীর কোনো সুবিধা পাওয়া, স্বাস্থ্যসেবা বা হেলথের জন্য, যে
হেলথ কেয়ার ঠিকঠাক হচ্ছে কি না, কোনো তোমার কমপ্লেন বা অভিযোগ এগুলো সম্বন্ধে তোমার পেশেন্টের দেখভাল করা, এগুলো নিয়ে তোমার হচ্ছে রোগী কল্যাণ সমিতি এর যে পারপাস মেনলি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নর্মাল লেবার প্রসেস সিকোয়েন্স, ঠিক আছে। নর্মাল লেবার প্রসেস তোমার যে পরপর মানে আমরা এমনি জেনে থাকি যে 4টে স্টেজ রয়েছে, লেবারের 4টে স্টেজ হয়ে থাকে। তো নর্মাল লেবার প্রসেস সিকোয়েন্স বলতে লেবারের যে পরপর ধাপগুলো, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফার্স্ট স্টেজে কি হয়ে থাকে না, ট্রু লেবার পেন থেকে আমাদের জানি ট্রু লেবার পেন থেকে তারপর হচ্ছে ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স হয়ে থাকে। সেকেন্ড স্টেজে ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স টেনশন সেন্টার থেকে তারপর হচ্ছে আমাদের কি থাকে না ডেলিভারি অফ বেবি। তারপর হচ্ছে থার্ড স্টেজে ডেলিভারি বেবি হয়ে যাওয়ার পরে এক্সপালশন অফ প্লাসেন্টা, মানে আগে প্রথমে তোমার হচ্ছে ওখান থেকে ছাড়বে, সেপারেশন হবে, তারপরে হচ্ছে এক্সপালশন হয়ে গেল প্লাসেন্টা আর মেমব্রেন। আর লাস্ট স্টেজ হচ্ছে তোমার হচ্ছে 2 আওয়ার্স অবজারভেশন, ঠিক আছে। এগুলো গেল নর্মাল লেবার প্রসেস সিকোয়েন্স পরপর। আর যদি তোমাদের ওই যে 9টা কার্ডিনাল মুভমেন্ট বা যেটাকে বলা হয় তোমার যে নর্মাল লেবারের ক্ষেত্রে কী কী মুভমেন্ট বা কী কী স্টেপ পরপর হয়ে থাকে, যেগুলো থাকে এনগেজমেন্ট, ডিসেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লেকশন, তারপর হচ্ছে তোমার এক্সটার্নাল রোটেশন বা প্রথমে ইন্টারনাল রোটেশন থাকে, তারপর ক্রাউনিং অফ হেড, তারপর হচ্ছে তোমার এক্সটেনশন, তারপর হচ্ছে রেস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন, তারপর হচ্ছে এক্সপালশন অফ ট্রাঙ্ক অ্যান্ড হেড, ঠিক আছে, শোল্ডার। এগুলোর সব গেল পরপর যে তোমার একটা নর্মাল লেবারের ক্ষেত্রে কি কি কার্ডিনাল 9 মুভমেন্ট হয়। এরপরে দেখো আর একটা কোশ্চেন বলে রাখে, হাইপারটেনসিভ ক্রাইসিস, ঠিক আছে। হাইপারটেনসিভ ক্রাইসিস কত ব্লাড প্রেশার হলে বলবো, কত হলে ব্লাড প্রেশার যখন 180/120, ঠিক আছে, সিস্টোলিক 180 এবং ডায়াস্টোলিক 120 mmHg, প্লাস তার সাথে কি থাকবে, প্লাস তার সাথে হচ্ছে অর্গান ড্যামেজ থাকবে, দ্যাট ইজ কল্ড হাইপারটেনসিভ ক্রাইসিস। আচ্ছা, লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কী কী ড্রাগ হয়, ওখানে হয়তো 4টে অপশন ছিল, তার মধ্যে আমরা মন্টেলুকাস্ট ওখানে অপশানে ঠিক হবে, কিন্তু আর একটা অ্যান্সার বলে রাখছি, দ্যাট ইজ জাফিরলুকাস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। আচ্ছা, জেজিএ বা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস যেটা কিডনিতে থাকে, কোন অর্গানে থাকে, কিডনিতে থাকে। এখান থেকে তোমার হচ্ছে সেল প্রডিউসড অ্যান্ড স্টোরড এনজাইম হবে না, এটা হচ্ছে হরমোন, ঠিক আছে। হরমোন কোন হরমোন হবে, দ্যাট ইজ রেনিন। কী হবে এটা, সিঙ্গেল RENIN, রেনিন। আর যদি ডবল এন বলে RENNIN, রেনিন, দ্যাট ইজ ফ্রম কোথায়, সেটা হচ্ছে তোমার রেনিন, যেটা হচ্ছে আমাদের স্টোম্যাক থেকে। ওকে, এই দুটো একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাকোনি অ্যাগার, এটা হচ্ছে তোমার আইসোলেট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আইসোলেট করা হয় এর সাহায্যে। আচ্ছা, এরপরে হচ্ছে ইন হুইচ হরমোন প্লে এ রোল ইন এরিথ্রোপোয়েটিন সিক্রেশন। এরিথ্রোপোয়েটিন হরমোন, প্রথম কথা এটা হচ্ছে একটা হরমোন। আচ্ছা, এই হরমোনটা সিক্রেটেড হয় কোথা থেকে, কোন অর্গান থেকে, দ্যাট ইজ ফ্রম কিডনি থেকে সিক্রেটেড হয়। আচ্ছা, সিক্রেটেড হতে হয় কোন প্রসেসের মাধ্যমে, দ্যাট ইজ ফ্রম দ্য প্রসেস এরিথ্রোপোয়েসিস, ঠিক আছে, এরিথ্রোপোয়েসিস। তাহলে এই কোন হরমোন, ইন হুইচ হরমোন প্লে রোল ইন এরিথ্রোপোয়েটিন সিক্রেশন। আচ্ছা, এগুলো হতে পারে তোমার থাইরক্সিন বা কর্টিসল বা টেস্টোস্টেরন, এগুলো হচ্ছে তোমার স্টিমুলেটেড করে। আচ্ছা, এরপরে দেখো ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 এর এইমস কী ছিল, ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 এর এইমস কী ছিল। আচ্ছা, এর এইমস হচ্ছে তোমার ধরো যে ইন্টিগ্রেটেড রিপ্রোডাক্টিভ এবং চাইল্ড হেলথ আরও এডুকেশন, যেটা স্পেশালি
মেয়েদের জন্য এবং উমেনদের এম্পাওয়ারিং করার জন্য, এবং অবশ্যই তোমার হচ্ছে TFR বা টোটাল ফার্টিলিটি রেট 2.0 যেটা বাই 2010 অনুযায়ী সেটাকে একটা স্টেবল করা 2045 সাল। এবং আরও একটা গোলস রয়েছে যেটা হচ্ছে তোমার IMR ইনফ্যান্ট মর্টালিটি রেট বা MMR, এগুলোকে রিডিউস করা এবং স্মল ফ্যামিলিকে প্রমোট করা। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ন্যাশনাল পপুলেশন পলিসি এর এইমস। আচ্ছা, এরপরে চলো ডিরেকশনাল হাইপোথিসিস প্রবলেম স্টেটমেন্ট। মানে ধরো একটা এখানে কোশ্চেন যেটা এসেছিলো, একটা নার্স পেশেন্টের মধ্যে একটা কনভারসেশন, মানে সেটা হাইপোথিসিস আকারে যদি ধরা হয় তাহলে সেটা কোন হাইপোথিসিসের ক্যাটাগরিতে পড়ে। অপশন ছিল হয়তো ডিরেকশনাল, নন ডিরেকশনাল, আর একটা হয়তো বোথ ছিল, আর একটা হয়তো এক্সট্রা একটা কিছু ছিল, ও নাল হাইপোথিসিস ছিল। দ্যাট ইজ কী হবে, এটা ডিরেকশন দিচ্ছে যেহেতু, দ্যাট ইজ ডিরেকশনাল হাইপোথিসিস। আচ্ছা, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কি? আচ্ছা, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং মানে দেখো এটা হচ্ছে তোমার একটা টেকনিক যেখানে যার মাধ্যমে কি করা হয়, তোমার একটা পপুলেশনকে ধরো ডিভাইড এ পপুলেশন ইন্টু ডিস্টিংক্ট, একটা আলাদা ক্যাটাগরি বা আলাদা ডিস্টিংক্ট ভাবে সেটাকে ডিভাইড করে দেওয়া। সেটা হতে পারে হোমোজেনাস সাবগ্রুপস, মানে যেটা স্ট্র্যাটা বেসড অন শেয়ার্ড ক্যারেক্টারিস্টিক, মানে ধরো কোনো এজ বা জেন্ডার বা ইনকাম, এবং তাদেরকে একটা ড্র র্যান্ডম স্যাম্পলস ফ্রম ইচ স্ট্রেটাম প্রপোর্শনালি, মানে একটা পপুলেশন সেটাকে ডিস্টিংক্ট ক্যাটাগরিতে ভাগ করে দিয়ে কোনো হোমোজেনাস সাবগ্রুপ সেটাকে স্ট্র্যাটা হিসেবে ধরলো। তারপরে তাদের এজ, জেন্ডার, ইনকাম এর ক্যারেক্টারিস্টিক্সের উপর বেসিস করে র্যান্ডমলি প্রত্যেকটা স্ট্রেটাম থেকে প্রপোর্শনেটলি তোমার হচ্ছে কি না স্যাম্পেল ড্র করা, দ্যাট ইজ স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আচ্ছা, ADHD কি? অ্যাটেনশনাল ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার স্কেল ইউজড। কি স্কেল ইউজ করা হয়? তো এটা হচ্ছে তোমার ভান্ডারবিল্ট অ্যাসেসমেন্ট স্কেল। ঠিক আছে, ভান্ডারবিল্ট অ্যাসেসমেন্ট স্কেল হচ্ছে তোমার ইউজ করা হয়। আচ্ছা, এবার দেখো BMI এর তো ফর্মুলা অনেকবার করে বলেছি, যেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। ফর্মুলা হয়তো এখানে ফর্মুলায় ক্যালকুলেট করতে দিয়েছিল। তাহলে BMI যদি আমরা বার করতে চাই, দ্যাট ইজ ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে BMI এর ক্যালকুলেশন রেঞ্জ। আচ্ছা, এবার দেখো ব্যাকটেরিয়া দ্যাট গ্রো অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড থ্রাইভ অ্যারাউন্ড 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এমন কোন ব্যাকটেরিয়া যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার হচ্ছে গ্রো করে এবং 15 ডিগ্রি সেন্টিগ্রেডে কী করে, থ্রাইভ করতে পারে বা লিভ করতে পারে, তাকে কি বলা হয়? সাইক্রোফাইলস বা সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। আচ্ছা, এবার দেখো টিউমার লাইসিস সিনড্রোম। এটা তো তখনই বলে দিলাম, টিউমার লাইসিস সিনড্রোম একবার এসেছিলো। আচ্ছা, 7-year-old বেবি হাইপোটেনশন অ্যান্ড হার্ট রেট নর্মাল। ঠিক আছে, তাহলে এখানে তোমার হয়তো এখানে কোশ্চেন ছিল যে ডায়াগনোসিস কী টাইপের হতে পারে, মানে যার হার্ট রেট যার নর্মাল রয়েছে, আবার 7-year-old বেবি হাইপোটেনশন আছে, তাহলে কি ম্যানেজমেন্ট নেওয়া হবে। আমরা জানি হাইপোটেনশন ম্যানেজমেন্টের জন্য যেখানে বলি একটু ফ্লুইড ম্যানেজমেন্ট করতে, বা হচ্ছে তার সাথে একটু ওআরএস, যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে বলা হয় তাকে ওআরএস দিতে। ঠিক আছে, হাইপোটেনশন যাতে একদম হাইপোটেনশন তোমার হয়ে যায়, ঠিক আছে, কমপ্লিকেশানসের জন্য, তাহলে তার জন্য তোমার প্রেশারকে স্টেবিলাইজ করার জন্য কিছু মেডিসিন দেওয়া হয়ে থাকে, ওগুলো ইউজ করা। এখানে তোমার 7 years old বেবি রয়েছে, তার ক্ষেত্রে হাইপোটেনশন রয়েছে এবং হার্ট রেট নর্মাল, হার্ট রেট কিন্তু বাড়েনি, তাহলে আমরা কোন ড্রাগ দেবো? এটা হচ্ছে একটা ফার্মাকোলজির হয়তো কোশ্চেন দিয়েছিল, এটা আমাদের জিএনএম লেভেলে ফার্মাকোলজির এরকম অত কোশ্চেন হয়তো আসবে না, জাস্ট এটা কোশ্চেনটা শুনে রাখো। জিসিএসকে ডিসকভার্ড করেছিল, দ্যাট ইজ গ্রাহাম। ঠিক আছে, GCS ডিসকভার্ড বাই গ্রাহাম। আচ্ছা, হিডেন হাঙ্গার অর মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। হিডেন হাঙ্গার কাকে বলা হয় বা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি?
আচ্ছা, হিডেন হাঙ্গার যেটাকে বলা হয় মেনলি তোমার হচ্ছে এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। এটাই কোশ্চেন হয়তো ছিল যে তোমার এটা হচ্ছে একটা ফর্ম অফ ম্যাল নিউট্রিশন কস্ট বাই ল্যাক অফ এসেনশিয়াল ভিটামিন অ্যান্ড মিনারেল। ঠিক আছে, মিনারেল মাইক্রোনিউট্রিয়েন্ট, মেনলি মাইক্রোনিউট্রিয়েন্ট। আচ্ছা, বার্ন থেকে হয়তো অ্যাপ্লাইড কোশ্চেন এসেছিলো, এখানে বার্ন থেকে কি কোশ্চেন এসছে সেটা বলতে পারেন। বার্ন টপিকটা খুব ভালো করে পড়ে যাবে। কী টপিক পড়ে যাবে বার্নের? দ্যাট ইজ বার্নের টিবিএসএ, টোটাল বার্ন সারফেস এরিয়া ক্যালকুলেশন, সেটা এজ ওয়াইজ, সেটা অ্যাডাল্ট হোক চাইল্ড হোক এজ ওয়াইজ পড়ে যেতে হবে। আচ্ছা, রুল অফ যেটা 9 পড়ে বা রুল অফ 5 পড়ে সেগুলো পড়ে যেতে হবে। আচ্ছা, আর কি পার্কল্যান্ড ফর্মুলা ভালো করে জানা থাকতে হবে, পার্কল্যান্ড ফর্মুলা, আর বার্নের ম্যানেজমেন্ট, বার্নের টাইপ ম্যানেজমেন্ট, এগুলো সব জানতে হবে। আচ্ছা, ওবিজি থেকে দেখো 28 উইক লো ফিটাল মুভমেন্ট উইদাউট পেন অ্যাডভাইস, কি অ্যাডভাইস দেবে? ঠিক আছে, 28 উইক হচ্ছে তোমার একটা প্রেগনেন্ট মাদার হয়তো তার লো ফিটাল মুভমেন্ট উইদাউট পেন হচ্ছে না, আবার ফিটাল মুভমেন্টও আসছে না, তাহলে অ্যাডভাইস কী দিতে হবে? যেহেতু আমরা বলি মায়েদেরকে যে ভিজিটে আসুক না কেন, যে 4টে এএনসি ভিজিট রয়েছে, ঠিক আছে, সেখানে যখন ফার্স্ট কুইকেনিং শুনতে পাবে কখন থেকে? কুইকেনিং দ্যাট ইজ 18 উইক অর 16 উইকস থেকে, 16 উইক থেকে মাল্টিরা শুনতে পাবে, 18 উইক থেকে প্রাইমিরা শুনতে পাবে। যদি বুঝতে না পারে, মানে ফার্স্ট ফিটাল মুভমেন্ট প্রথমবার বুঝেছে, তারপর হয়তো ফিটাল মুভমেন্ট কাউন্ট কমে গেছে, ঠিক আছে, তাহলে তাদেরকে কিন্তু ডক্টরের সাথে মানে অবশ্যই আর্লি হচ্ছে ডক্টরের সাথে যত তাড়াতাড়ি সম্ভব পারে এগুলো কনসাল্ট করা, এবং অবশ্যই অ্যাডভাইস ডক্টরের কাছ থেকে নেওয়া যে এখান থেকে কি করা উচিত, এবং মানে বুঝতে পারছে না তাহলে সেটা অন্য কি কজের হতে পারে, কি কারণে হতে পারে, তার ম্যানেজমেন্ট কি, এগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, এবারে দেখো 2 year old বেবি ভ্যাকসিন সাইট, 2 year old বেবির ভ্যাকসিন সাইট মোটামুটি আমরা যেটা জেনে থাকি যে এটা হচ্ছে ভাস্টাস ল্যাটেরালিস। ঠিক আছে, ভাস্টাস ল্যাটেরালিস, যেটা তোমরা ইমিউনাইজেশন শিডিউলে অনেকবার পেয়েছো, যে অ্যান্টেরোল্যাটেরাল সাইড অফ মিড থাই, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভাস্টাস ল্যাটেরালিস সাইট হয়ে থাকে। ঠিক আছে, এই ভাস্টাস ল্যাটেরালিস সাইটেই কিন্তু আমরা বাচ্চাদেরকে মেনলি ইন্ট্রামাসকুলারলি ইঞ্জেকশন দিয়ে থাকি। 2 year old বেবি ভ্যাকসিন সাইট এটাই হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো আরও কয়েকটা রয়েছে। টার্ডিভ ডিসকাইনেশিয়া, এন্ডেমিক ম্যালেরিয়া প্রিভেনশন। টার্ডিভ ডিসকাইনেশিয়া আমরা কোথায় পড়েছিলাম? এটা হচ্ছে তোমার ইপিএস বা এক্সট্রা পিরামিডাল সিনড্রোম। ঠিক আছে, সেখানে এটা হচ্ছে তোমার অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড এফেক্ট। ঠিক আছে, মেজর সাইড এফেক্টে কী হয়? টার্ডিভ ডিসকাইনেশিয়া। এই টার্ডিভ ডিসকাইনেশিয়াতে কী হয়? একটা নিউরোলজিক্যাল সাইড এফেক্ট, যেখানে তোমার কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেগুলো বললাম ইনভলান্টারি, আর হচ্ছে রিপিটেটিভ বডি মুভমেন্ট হবে, যেখানে ফেশিয়াল গ্রিমেসিং, টাং থ্রাস্টিং বা লিপস মেকিং, লিম্ব মুভমেন্টস, এগুলো কিন্তু অ্যাপিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, এন্ডেমিক ম্যালেরিয়া প্রিভেনশনের জন্য আমরা কি করতে পারি? আমরা ম্যালেরিয়া প্রিভেনশনের জন্য যেগুলো হেলথ অ্যাডভাইস দিয়ে থাকি একটু মনে করো, দ্যাট ইজ মসকুইটো বাইট যাতে না হয় তার জন্য মসকুইটো নেট, মসকুইটো রিপেলেন্ট এগুলো ইউজ করা, কোনো জমা জল যেগুলো জায়গায় রয়েছে ম্যালেরিয়া, যেখানে অ্যানোফিলিস মসকুইটো এর বাইটে হয়, সে অ্যানোফিলিস মসকুইটো যেখানে লার্ভা তৈরি করতে পারে বা যেখানে ডিম পাড়তে পারে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপর ডিইইটি বা পিকারিডিন বা হচ্ছে আইটিএন, ইনসেকটিসাইড ট্রিটেড বেড নেট, এগুলো ইউজ করা। ঠিক আছে, তারপর কিছু লার্ভাসাইড মানে মসকুইটো লার্ভাসাইড ভিস থাকে, সেগুলো ভালো করে রাখা, ম্যানেজ করা, এগুলো। ঠিক আছে,
আচ্ছা, এবারে দেখো অ্যানেক্সাস প্রি স্কুলার চাইল্ড হ্যান্ডলিং, অ্যাংসিয়াস প্রি স্কুল চাইল্ড হ্যান্ডলিং কী করে করা হয় এগুলো একটু ভালো করে দেখবে। আচ্ছা, ICD-10 ক্লাসিফিকেশন, যেটা এমএইচএনে ICD-10 ক্লাসিফিকেশন রয়েছে সেটা একটু দেখবে। অক্সিটোসিন নিয়ে কী এসেছিলো, যে মায়োমেট্রিয়ামকে কন্ট্র্যাক্ট করে বা মায়োমেট্রিয়াল কন্ট্রাকশনে হেল্প করে কোন ড্রাগ, দ্যাট ইজ অক্সিটোসিন, এগুলো তোমরা জানো। আচ্ছা, এরপরে দেখো ইনহেলড কর্টিকোস্টেরয়েড প্লাস লাবা ইনফ্লামেশন রিডিউস করে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্সেশন হিসেবে কাজ করে। ঠিক আছে, ইনহেলড কর্টিকোস্টেরয়েড, তার সাথে হচ্ছে তোমার LABA লাবা। ঠিক আছে, এটা হচ্ছে কী কী এফেক্ট দেখায়, সিনার্জিস্টিক বলতে পারো, সিনার্জিস্টিক এফেক্ট ইনফ্লামেশন কমায়, আর তার সাথে হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে। ঠিক আছে। আচ্ছা, হিম দিয়ে কি কোশ্চেন হয়তো এসেছিলো, যে তোমার হিমটা মেনলি প্রথমে যে হিমোগ্লোবিনের হিমটা কিসে কনভার্ট হয়, দ্যাট ইজ বিলিরুবিন। ঠিক আছে, তারপর হচ্ছে বিলিভার্ডিনে কনভার্সন হচ্ছে। এবার এটা কে কনভার্ট করে, কোথায় হয়, এটা লিভারে ডিগ্রেডেশন হয়, লিভারে ডিগ্রেড হচ্ছে এবং কনভার্ট করে বিলিভার্ডিন তোমার হচ্ছে এনজাইম যেটা থাকে, বিলিভার্ডিন তোমার হচ্ছে প্রথমে হিম অক্সিজেনেজ এনজাইম ডিগ্রেড করলো হিমকে বিলিরুবিন, তারপর বিলিভার্ডিন তোমার হচ্ছে বিলিভার্ডিন রিডাক্টেজে এনজাইমের দ্বারা তোমার কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোথায় ডিগ্রেডেশন হয়, এটা কোশ্চেন এসেছিলো। আর নার্সিং ইন্টারভেনশন থেকে হয়তো একটা সিনারিও দেওয়া ছিল, সেখান থেকে সেই সিনারিও বেসিস কোশ্চেন এসেছিলো। তাহলে মোটামুটি 50টার মধ্যে 35-34টার মতো তোমার হচ্ছে কালেক্ট করতে পেরেছি। এরপরে আরও কী যদি কিছু পাই সেগুলো তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আর আমাদের আরও অনেক হচ্ছে তোমার মানে কোচিং চলছে, সেখানে যদি তোমরা জয়েন হও তাহলে আমরা সেখানে কিন্তু বলে দিতে পারি। ঠিক আছে, আমাদের এই 360 নার্সিং একাডেমি এর তরফ থেকে আরও অনেক কিছুই কোচিং চলছে, এবং আপকামিংও পোস্ট বেসিক BSc পিবি BSc নার্সিং আপকামিং, তার সাথে যদি গ্রেড 2 এর পরে হয় সেগুলোর জন্য কোচিং হবে। এবং এখন আপাতত গ্রেড 2 এর মক টেস্ট চলছে, যেটা GNM হিসেবে যারা পরীক্ষা দেবে, CHOর জন্য ব্যাচ প্লাস মক টেস্ট চলছে। আচ্ছা, RRB এর জন্য ব্যাচ চলছে, যদি তোমরা কেউ নিতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো 8918484026। আর বাকি কোশ্চেন পেলে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিও, তোমরা পেইড গ্রুপে যদি অ্যাড করতে চাও সেখানে দিয়ে দেবো।